আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি জেলা সদর। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলাতে তার বেআইনি কার্যালয়, সেই কার্যালয়ে চলল বুলডোজার, আর সেই ভাঙচুর রুখতে এক পঞ্চায়েত সদস্য পৌঁছে যায় ঘটনাস্থলে। তাকে তাড়া করে জনতা, উঠল স্লোগান। আর এই যে অবৈধ কার্যালয় সেটা ভাঙচুর করা হচ্ছে, এতে খুশি হয়ে মিষ্টি বিলি বিজেপির নেতা কর্মীদের। ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি আমতলা বারাইপুর রোড। আর আমতলা বারাইপুর রোডে ডাইমাহা লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির এই পাঁচতলা কার্যালয়। আর এই কার্যালয়ের বাইরে যে টিনের সেট ছিল সেটি যেমন ভাঙা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় নোটিশ দেওয়া হয় তাদের উপযুক্ত প্রমাণের জন্য, কিন্তু সেইভাবে তারা কোনো প্রমাণ না পাওয়ায় মূলত বুলডোজার প্রশাসনের পক্ষ থেকে টিনের সেট যেমন বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, পাশাপাশি এই যে মূল অফিস অর্থাৎ মূল অফিসে কিন্তু বুলডোজার চালিয়েছে এবং যে ওয়াশরুম রয়েছে সেখানে কিন্তু মানুষজন তালা ভেঙে ভিতরে চলছে। যেমন স্থানীয় মানুষদের খুশি, ঠিক তেমনই খুশি নিত্যযাত্রীরা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও সাহেব, বিডিও সাহেব সমস্ত অর্ডারই দিয়েছেন যে অবৈধভাবে একটা জায়গার উপরে যখন বিল্ডিং হয়েছে, এমনকি পঞ্চায়েত পর্যন্ত পারমিশন নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, সেই জন্য এই অবৈধ বিল্ডিংটাকে লিপস অ্যান্ড বাউন্সের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। পুরোপুরি ইনলিগাল। এখানে তো ভাইপো তো টোটালটা রাজ করতেন, ওনার উপরে কথা বলার ক্ষমতা কারো ছিল না, কিন্তু মানুষ তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন, সমস্ত পশ্চিমবাংলার মানুষ দিয়ে দিয়েছেন, তা সেই জন্য আর তো কিছু বলার নেই। অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই চারতলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটাকে না হয় লিপস অ্যান্ড মাউন্টসের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। মানুষজন তারা রাস্তায় বেরিয়েছে, এমন ছবি কিন্তু দেখা গেল এই আমতলা বারাইপুর রোডে সাংসদ কার্যালয়ের বাইরে। আমতলা থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভাইপোর সেবাশ্রয়ের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ, নতুন অভিযোগ। অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার ও বজবজের একাধিক জায়গায় তল্লাশি, নার্সিংহোমেও তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালিয়ে একাধিক USG মেশিন ও এক্সরে মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে এবং এরই পাশাপাশি একাধিক জনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। অর্থাৎ সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, অভিযোগের পাহাড় দিনের পর দিন জমছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে ডায়মন্ড হারবার মডেল বানাতে গিয়ে ডায়মন্ড হারবারটাকে একেবারে যাচ্ছে তাই করেছেন। ডায়মন্ড হারবার SDO গ্রাউন্ডে একটা সেবাশ্রয় নামে যে স্বাস্থ্য ক্যাম্প করেছিলেন, সেই স্বাস্থ্য ক্যাম্প শুধু ডায়মন্ড হারবার নয়, গলতা এবং মহেশতলা এই সমস্ত জায়গাতে এই সেবাশ্রয়ের ক্যাম্প করার ফলে সেখানে বহু মানুষ এসেছিল চিকিৎসা করতে, আর তাদের ভুল চিকিৎসার ফলে কারোর অঙ্গহানি এবং কারোর নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। আর সেখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছিল বিভিন্ন নার্সিংহোম থেকে এনে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি দাস। আর এই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার ও মহেশতলা থানার পুলিশ বিভিন্ন নার্সিংহোমগুলোতে অভিযান চালায়। আর অভিযান চালানোর পর USG মেশিন সহ এক্সরে মেশিন সহ অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো বাজেয়াপ্ত করেছেন। অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় নামে যে আমাদের যে ধোঁকাবাজিটা করেছে, এই ধোঁকাশ্রয়ের বিরুদ্ধেই আমার অভিযোগ ছিল। এবং অভিষেক ব্যানার্জি যে পারমিশন ছাড়া সুমিত গুপ্তা জড়িত আছে, DM সুমিত গুপ্তা, এবং স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন ছাড়া যে সেবাশ্রয়ের ক্যাম্পগুলো করেছিল, হাতুড়ে ডাক্তার, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, তারা মিলে অ্যালোপ্যাথিকের প্রেসক্রিপশন করছে। এবং সব থেকে অবৈধভাবে যেখানটায় PC and PNDT অ্যাক্টকে উল্লঙ্ঘন করে এখানে USG মেশিন ইউজ করা হয়েছে, এক্সরে মেশিন ইউজ করা হয়েছে। আজকে তদন্তকারী অফিসাররা সেই জগন্নাথ গুপ্তার হসপিটালে গিয়ে সেখানটা USG মেশিন এবং এক্সরে মেশিনগুলোকে সিল করে
সেই শুধু মেশিনগুলো বাজেয়াপ্ত করেনি, তার সঙ্গে তাদের মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভবিষ্যতে উপযুক্ত প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন প্রশাসন। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। মালদার তৃণমূল কাউন্সিলর অশোক সাহা, তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। অভিযোগটা কি? সরকারি জমি দখল করে তিনি পার্টি অফিস এবং লজ তৈরি করে ফেলেছেন। অর্থাৎ তৃণমূল জামানাতে তৃণমূল নেতারা যা খুশি তাই করে গেছেন, একদম মগের মুলুক ছিল তাদের জন্য। আবারও বিতর্কে ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। এইবার সরকারি জায়গা দখল করে তৃণমূল কংগ্রেস কার্যালয় করা এবং এরই পাশাপাশি হাইড্রেনের রাস্তা, হাইড্রেনকে দখল করে লজে ঢোকার রাস্তার করার একটা অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। এই নিয়ে 4 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন। তারা এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলেও ধরেছেন। এখানে ড্রেন দখল করে পরপর 4টা ঘর করেছে, তার এখানে রাজকীয়ভাবে তার আড্ডা। তিনি পুরো হাইড্রেনটা, সরকারি হাইড্রেন দখল করে তার ক্লাবের তার লজে ঢোকার রাস্তা করেছে। পুরো হাইড্রেনের উপরে স্ল্যাব বসিয়েছে, এখানে জল জমে পুরো আমরা থাকতে পারি না, ওখানে এত জল জমে প্রতি বছর বৃষ্টির সময়, তার কোনো তিনি ব্যবস্থা করেননি। ছোটো ছোটো বাচ্চারা মাঠে যে খেলতে আসে, আনন্দ উপভোগ করে, সেই স্লিপটাকেও ভেঙে বিক্রি করে রাজত্ব করেছেন। প্লাস লজটা করছেন সরকারি জায়গার উপর, বলতে গেলে কেউ বলার সাহসই দেয় না, তার মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল মানে সন্ত্রাস, তৃণমূল মানে জমি দখল, তৃণমূল মানে জমি ভরাট, তৃণমূল মানে সরকারি জমি দখল করে দাদাগিরি, তোলাবাজি। সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে এইসব কারণে। ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে এর আগেও আমরা দেখেছি যে তারই ওয়ার্ডে ইংরেজবাজার পৌরসভার থেকে যে গৌরবঙ্গ হকার্স কর্নার হয়েছে, সেখানেও যে বেশ কিছু দোকানদারদের কাছ থেকে নাকি বাড়তি তোলা আদায় নিয়েছিল এই অশোক সাহা তৃণমূল কাউন্সিলর, তেমনটা একটা অভিযোগ উঠেছিল। তারই ওয়ার্ডের পৌর নাগরিকরা অভিযোগ করছেন যে সরকারি জায়গা দখল করে তিনি তৃণমূল কার্যালয় চালাচ্ছেন। আবার অন্যদিকে তার ব্যক্তিগত যে লজ, অর্থাৎ কাউন্সিলর যে তার ব্যক্তিগত যে সম্পত্তি তিনি লজ করেছেন, সেই লজটা আবার কী করেছেন নাকি হাইড্রেনের উপর দিয়ে তিনি রাস্তা করে লজে ঢোকার রাস্তাও করেছেন। যদিও ইংরেজবাজার পুলিশ প্রশাসনের কাছে এই কাউন্সিলরের বিরুদ্ধে 4 নম্বর ওয়ার্ডের নাগরিকরা রীতিমধ্যেই লিখিত অভিযোগ করেছেন, যদিও এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। দীর্ঘদিন ধরে আমি লজের ব্যবসাটা করি, এখানে অনুষ্ঠান বাড়ির লজ, ওটা রেনোভেট করেছি, ব্যাংকের লোন টোন নিয়ে করেছি, আমরা রেনোভেট করেছি। এখানে পৌরসভার কিছু যেটা প্ল্যান আছে, প্ল্যান পাস করে সব করেছি, ব্যাংকের লোন নিয়ে সব নিয়ে করেছি, কোনো অসুবিধা নেই। এখানে কারো জায়গায় কেউ এনক্রোচমেন্ট করে মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ধবলার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রবিন জানা জনরোষের মুখে পড়ে তিনি কান ধরে উঠবস করছেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ভুলের জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছেন। একের পর এক অভিযোগ, তোলাবাজির অভিযোগ, কাটমানি নেওয়ার অভিযোগ, দুর্নীতির অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের ধবলাট গ্রামে। ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রবিন জানার বিরুদ্ধে এলাকা বাসিন্দারা ক্ষোভ উগরে দেন। কাটমানি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রবিন জানার বিরুদ্ধে। আর দীর্ঘদিন তিনি এলাকা ছাড়া ছিলেন। ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকা ছাড়া ছিলেন এই রবিন জানা। আর আজ দুপুরে যখন তিনি বাজারে আসেন, এলাকার বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং বিক্ষোভ দেখাতে থাকে। এরপর ওই রবিন জানাকে ভরা বাজারে কান ধরে উঠবোস করায় এলাকার বাসিন্দারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই প্রাক্তন প্রধান রবিন জানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আয়লা জমি অধিগ্রহণ থেকে শুরু করে দোকানদারদের কাছ থেকে কাটমানি, আবাস যোজনার টাকা, একাধিক কমপ্লেন রয়েছে ওনার বিরুদ্ধে, কাটমানির অভিযোগ রয়েছে। তাই আজকের
চামাগুড়ি বাজারে যেনাদের কাছ থেকে কার্ড বানিয়ে নিয়েছিলেন এই জনগণ ওনাকে ঘেরাও করে ওনাকে কান ধরে উদ্বোস করিয়েছে, পরে গঙ্গাসাগর কোস্টাল থানার প্রশাসনের হাতে ওনাকে তুলে দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। ধরা পড়ার সময় চলেছিল ডিম থেরাপি, আর এবার উঠল চোর চোর স্লোগান। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, তাকে ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন যখন তাকে সোদপুরের অমরাবতী অঞ্চলে নিয়ে আসা হয়, তখন জনতা তাকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকে। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে পুলিশ যখন হেফাজতে আজকে নিয়ে তদন্তের জন্য, অর্থাৎ 2021 সালে একটি মামলা হয় ভোট পরবর্তী হিংসা, যেখানে বিজেপি নেতা জয় শাহ তার বাড়ির সামনে বোমাবাজি করা হয়। সিসিটিভি ফুটেজ কিন্তু দেখা যায় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্ত করছেন। সেখানটা দাঁড়িয়ে যখন এই তীর্থঙ্কর ঘোষকে এলাকায় নিয়ে যায় পুলিশ, তখন তাকে উদ্দেশ্য করে কিন্তু চোর চোর স্লোগান দেন। সেখানে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা প্রত্যেকে কিন্তু চোর চোর স্লোগান দেন এই তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। স্বাভাবিকভাবে একেবারে প্রশ্ন উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেখানে তৃণমূল নেতারা একের পর এক গ্রেপ্তার হচ্ছেন এবং তাদেরকে কখনো ডিম থেরাপি, কখনো এই চোর চোর স্লোগান। এই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে যেদিন গ্রেপ্তার করেছিলেন সেদিনও কিন্তু আদালতে তোলার মুখে তখন কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ডিম ছুটতে দেখা যায়, ডিম থেরাপি হয় এই তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। আর এদিন সেই 2021 সালের যেই পুরনো মামলা, সেই মামলায় কিন্তু পুলিশ যখন এই তীর্থঙ্কর ঘোষকে সেই জয় সাহার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে সেই ঘটনা তদন্তের জন্য যখন সেই ঘটনাস্থলে নিয়ে যান, তখন কিন্তু দেখা যায় যে এলাকার বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু এই তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন। যেমন কর্ম তেমন ফল। 2021 সালে সারা পানিহাটি জুড়ে এক একটা বিজেপি কর্মীর ওপরে যেভাবে নির্মম অত্যাচার চালানো হয়েছিল, মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের ওপরে ভরসা রেখে, আস্থা রেখে আমি কেস করি। আমার বাড়িতে যেই বোমাবাজি করেছিল, মিথ্যে মামলা দিয়ে আমাকে জেল খাটিয়েছিল, তো আমি কেস দায়ের করাতে আজকে পরিণতি ভুগতে হচ্ছে। যা করেছে তাই পাচ্ছে ফেরত এখন। অর্থাৎ এই যে তীর্থঙ্কর ঘোষ, এই তীর্থঙ্কর ঘোষের দাপট এতটাই ছিল এবং তার বাবা নির্মল ঘোষের, সেখানটা দাঁড়িয়ে মানুষ কিন্তু একটা সময় কথা বলতে পারতেন না। আর এবার মানুষ তারা কথা বলছেন, তারা একেবারে পুলিশের দ্বারস্থ হচ্ছেন, প্রশাসন আইনগত ব্যবস্থা নিচ্ছে। এখন দেখার এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে পুলিশ কি ধারায় নতুন করে মামলা রুজু করে বা মানুষই বা আর কত অভিযোগ করেন, আর বিচারক শেষ পর্যন্ত তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেন, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। কাটোয়ায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি রামচরণ রায় রাজ্যে পালাবদলের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একের পর এক অভিযোগ, কাটমানি নেওয়ার অভিযোগ, আবাস প্রকল্পের ক্ষেত্রে, এছাড়াও জোর জুলুমের অভিযোগ তো রয়েছে। এর আগে স্থানীয়রা মুখ খুলতে পারেনি, তবে রাজ্যে পালাবদলের পর এই জোর জুলুম অত্যাচারের বিরুদ্ধে সরব হচ্ছেন স্থানীয়রা। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিদের ঘনিষ্ঠর বিরুদ্ধে অভিযোগ যে তাদের কার্ড মারি নেওয়া এবং আবাস যোজনার থেকে দীর্ঘদিনভাবে সাধারণ গরিব মানুষ তাদের কাছ থেকে কারো 10,000, কারো 15,000, কারো 20,000 টাকা নেওয়ার অভিযোগ করছেন গ্রামবাসীরা। আর এই তৃণমূলের যে প্রাক্তন যিনি অঞ্চল সভাপতি ছিলেন তার বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ যে এই টাকার কার্ড মারি তার কাছেও যেতেন, আর তা নিয়েই কিন্তু সরগরম হয়েছে এবার মঙ্গলকোট পূর্ব বর্ধমানে যে কাটোয়া, সেই কাটোয়া এলাকা। ঘর দিয়েছি, এবার আমাকে টাকা দিতে হবে, না দিলে তো টাকাটা ইয়ে হবে না। কত টাকা? 5,000 টাকা নিয়ে গিয়েছে। আপনারা কোথাও বলেননি যে টাকা নিতে পারবে না, বলতে বারণ করেছে। রায় আর তৃণমূলের নেতা আমাদের কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। আমাদের একটা নাম ভুল ছিল, দুটো নামের বেরিয়েছে আর কি, পাপন মাঝি আর লালটু মাঝি, দুটো নাম আছে। তো এই লালটু মাঝির নামটা করার জন্য আমাকে বলেছিল 15,000 টাকা দিতে হবে। দিয়ে আমি বলেছি 10,000 টাকা দেবো। দিয়ে একবার ঘরে 7,500 টাকা নিয়ে গিয়েছে, আর আমার শাশুড়ি 2,500 টাকা ওর বাড়িতে দিয়ে এসেছে। 30,000 থেকে আমার 1 লাখ টাকার মধ্যে আমার 1 লাখই শেষ হয়ে গেছে, আর 20,000 টাকা আমি পাইনি। কি হলো বাকি টাকাটা? কোন টাকাটা বলতে তোমার যে তৃণমূলের কর্মীরা ছিল, ওরা 3 জনে এসে বলছিল যে এই টাকা লাগবে, নাহলে তোমার টাকা বন্ধ হয়ে যাবে।
এবার কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় কাটমানির অভিযোগ শুরু হয়েছে, যে আবাস যোজনার ঘর বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা দিতে হবে, নাহলে সেই বাড়ি যে গরিব মানুষের জন্য আসা তা ক্যান্সেল করে দেবেন, এমনটাই অভিযোগ এই তৃণমূল নেতৃত্বর বিরুদ্ধে। তৃণমূলের অঞ্চল সভাপতি ছিল, ওর নেতৃত্বেই যত কাটমানি, তো পঞ্চায়েত থেকে যত আবাস যোজনা ঘর আসতো এইসবের সব কাটমানি ওই সব ওর নেতৃত্বেই হয়েছে, রামচরণ রায়ের। ধমকি ধামকা দিত, যদি বলতো যে না ঘর টাকা না দিলে পরে ঘর পাওয়া যাবে না, কিংবা ঘর দেওয়ার আগে 5,000 টাকা দিতে হবে না 10,000 টাকা দিতে হবে তবে ঘরটা দেবো। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। চন্দ্রকোনাতে সরকারি কমিউনিটি হল, তার সামনে সাইনবোর্ড টাঙিয়ে দেদার চলছে আসবাবপত্রের ব্যবসা। স্থানীয়রা বলছেন বর্ষায় বাড়ি ভাঙলে আশ্রয় কোথায় নেব, আর ব্যবসায়ী বলছেন তিনি তো প্রতি মাসে পঞ্চায়েতকে ভাড়া দেয়। আর এই যে গোটা বিষয়টা, তাতে কাটমানির গন্ধ পাচ্ছে বিজেপি। চন্দ্রকোনার কৃষ্ণপুরে কমিউনিটি হলে চলছে রমরমিয়ে ফার্নিচার ব্যবসা। এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরেই এই ব্যবসা চলছে সরকারি কমিউনিটি হলে। এলাকার মানুষজন জানায়, বন্যা কবলিত এলাকা কৃষ্ণপুর এলাকার একাধিক বাড়ি কাঁচা মাটির বাড়ি। যে কোনো মুহূর্তে যদি বন্যা আসে তাহলে তারা আশ্রয় নেবে কোথায়, সেই প্রশ্ন করছে এলাকার সাধারণ মানুষ। এলাকার মানুষজনের দাবি যে তৃণমূলের মদতেই এই রমরমিয়ে ব্যবসা চলছে। যদি কেউ গায়ের জোরে দায় ভাড়া, সেটা কি আর পাবলিক কিছু করতে পারবে? নেতাদের উপরে কি আর উঠতে পারবে? তারা এখন কিছু বলতে পারবে? কারা ভাড়াই দিয়েছিল? ভাড়াই দিয়েছিল টাকা রোজগার করার লেগে সব। কারা দিয়েছিল? তৃণমূল। গরিব মানুষ ঘর দুয়ার ভেঙে গেলে, যে বর্ষা, প্রচুর বর্ষা এবছর, যদি ঘর দুয়ার পড়ে যায় আশ্রয় মাংলে কি করে আশ্রয় দেবে তাদেরকে? যে পার্টির কাছে যদি আশ্রয় চাই। তো আমাদের এলাকা খুব বন্যা এলাকা, কোনো বন্যায় টন্যায় হয়ে গেলে গরিব মানুষ এখানে এসে ঠাঁই পাবে, সেইটাও কোনো আয় নাই। তৃণমূলের নেতারা এটা ভাড়া দিয়ে দিয়েছে। কৃষ্ণপুরের অঞ্চল থেকে নাকি এই যে কমিউনিটি হল তাকে ভাড়ায় দেওয়া হয়েছে ব্যবসার জন্য। তবে তৃণমূল নেতারা ক্যামেরার সামনে কোনো কিছু সেভাবে বলতে চায়নি, তারা দায় এড়িয়েছে। ভাড়া নিয়েছি এবং তার আমরা এও দিচ্ছি, বিলও দিচ্ছি, আমি মোবাইলে দেখাচ্ছি। অফিসেই দিয়েছি আমরা পঞ্চায়েতে। 5টা কামরা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন 4টা বলছে। ওতে 3,000 টাকা করে দিয়েছি। এবারে নিয়েছি মোটামুটি 5-6 মাস হয়েছে। এমনি স্যালামি কিছু দিতে হয়েছিল নাকি? স্যালামি দিয়েছি। কত টাকা দিতে? 50,000 টাকা। আপনারা কমিউনিটি হলকে ভাড়াই দিয়েছেন, এটা কি দেওয়া যায়? এটা সরকারি সিস্টেম মেনে সরকারি যারা আধিকারিক তারা দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। সেটা সরকারি আধিকারিক আছে আমাদের সেখানে গেছে তাদের কাছে। এলাকার সাধারণ মানুষের দাবি, অবিলম্বে যদি এই কমিউনিটি হল খালি না করা হয় তাহলে তারা আইনি সহায়তায় যাবে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়। চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জামুরিয়াতে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে ওঠে কারখানা। আর এই ভাটিতে বিস্ফোরণের জেরে একাধিক শ্রমিক আহত হয়েছেন। আমি এই মুহূর্তে জামুরিয়ার সেই কারখানা গেটের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে গতকাল যে ভাটি বিস্ফোরণ, সেই বিস্ফোরণে একাধিক শ্রমিকের জখম হওয়ার যে ঘটনা, সে ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে গতকালই স্থানীয়রা জানাচ্ছেন যে তারা সেই সময়ই 2 থেকে 3 জনকে তারা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু এখন এসে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে শ্রমিক মহলে যে আজ এখনো পর্যন্ত নতুন করে কোনো জখম বা নতুন করে কোনো মৃত্যুর ঘটনার কোনো খবর নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছ কারখানাটির যে কাজ, সে কাজ কিন্তু বন্ধ রয়েছে। শ্রমিকরা সকালে যারা এসেছিল তারা কিন্তু ফিরে যাচ্ছে। না, আজকে তো ডিউটি ছিল, কাল আমরা দিনে ডিউটি করে ঘর চলে গেছি। তারপর রাতের বেলা কি হয়েছে আমরা বলতে পারছি না। দুর্ঘটনা হয়েছে কিন্তু আমরা জানি না। আজকে আপনি ডিউটি করলেন না? না, আজ কি করে ডিউটি হবে? আজ তো দুর্ঘটনা ঘটে আছে, কি করে করা যাবে? কোনো আজকে কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না। কেন হলো না কাজ? আমরা তো কালকে আমরা তো দিনে ডিউটি আছে না, কালকে আমরা আসি নাইটে। আজকে আসলাম তো শুনলাম কি এই ঘটনা হয়েছে, ভাটি ব্লাস্ট হয়েছে। আজকে 8টায় এসে হলেন না, ডিউটি হচ্ছে। কি বললো? বলো না, কেউ কিছু বলছেই না, তো আমরা কি করে এখানে থাকবো?
কারখানার ভেতরটা যদি তোমাকে একটু দেখাই, কারখানার গেট কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে, কারণ ভেতরে পুলিশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি একটু কারখানার ভেতরের যে পরিস্থিতি সেটা দেখানোর জন্য চেষ্টা বলবো। এবং দেখো কারখানা কিন্তু ফাঁকা, এবং বলা যায় যে এই দুর্ঘটনার পর যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলি খতিয়ে দেখার কাজ চলছে। দেখা যাচ্ছে যে শ্রমিক মহলে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যে গতকাল এই ঘটনায় যে কয়েকজন অর্থাৎ একাধিক শ্রমিক এর যে জখম হওয়ার ঘটনা, সেই ঘটনা কিন্তু শ্রমিক মহল যারা শ্রমিক তারাও স্বীকার করছে। শ্রমিক মহলে একটা ক্ষোভ রয়েছে, তারা কিন্তু আবারও নিরাপত্তা, শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে যারা আহত হয়েছিলেন তাদের হাসপাতালে চিকিৎসা চলছে, এবং যারা শ্রমিক সেই শ্রমিকের যে স্বাভাবিক ছন্দ, কারখানার যে স্বাভাবিক ছন্দ সেটা কিন্তু এই মুহূর্তে নেই। শ্রমিক নিরাপত্তার স্বার্থে যে মেনটেনেন্স, সেই মেনটেনেন্স গুলি এবং শ্রমিক নিরাপত্তার বিষয়গুলি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ধরে টাকির 16 ও 12 নম্বর ওয়ার্ডের রাস্তা বেহাল। তৃণমূল পরিচালিত পুরসভাকে বারবার জানানো হয়েছে, তবে পুরসভা কোনো পাত্তাই দেয়নি। তাই বাধ্য হয়ে এবার রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। রাস্তা সংস্কারের দাবিতে এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন টাকি পৌরসভার এলাকার বাসিন্দারা। টাকি পৌরসভার অন্তর্গত বিনোদ কলোনি এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশা। এই এলাকার তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূলের কর্মীরা রাস্তা সংস্কার না করে সেই টাকা আত্মসাৎ করেছে। তার দাবিতে সেই দুর্নীতি তদন্ত একদিকে যেমন চাইছে এলাকার বাসিন্দারা, তেমনি রাস্তা সংস্কার করতে হবে অবিলম্বে। বর্ষার শুরুতেই রাস্তার বেহাল দশা হয়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গেলেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার কয়েকশো বাসিন্দাদের। ছোট ছোট স্কুল কলেজে পড়ুয়া থেকে শুরু করে গর্ভবতী মায়েরা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। যে রাস্তার যে বেহাল দশা, আমি যদি একটু ছবিটা যদি দেখাতে চাই, রাস্তায় কিন্তু একেবারে পুরো কিন্তু জল জমে গিয়েছে। সামান্য বৃষ্টিতে এখানে কিন্তু অনেকটা গর্ত জল জমে গেছে। তার পাশাপাশি পুরো রাস্তার চারিদিকে এই রাস্তার যে তিনটে দিকের কিন্তু বেহাল দশা। আজই করেনি টাকি পৌরসভা থেকে, দেখিনি। সমস্ত মানুষজন চলতে পারে না, দুই দিকে আমরা যেতে গেলে পড়ে যাই। মানুষজন গাড়ি ঘোড়া চলেই না। আজকে দীর্ঘদিন 15 বছর ধরে যে এইসব করছে না, কোনো কাজই হচ্ছে না। এত বাজে যে আমাদের একজন শরীর খারাপ করলে কোনো পেশেন্ট নিয়ে যাবো, কোনো গাড়ি ঘোড়া আসতে চায়, সেটা তো অবশ্যই হয়েছে। আর 15 বছরে নাইলে কোনো সরকার এসে তো কোনোদিন রাস্তা বন্ধ করে কোনো কাজকর্ম বন্ধ করে রাখবে না। এটা দীর্ঘ 15 বছর ধরে হয়ে আছে। টাকি পৌরসভা কোনো উন্নয়নের কাজ নেই। এখনো পর্যন্ত আমরা চেয়ারম্যানের কাছে আমরা কয়েকবার আপিল করেছি, কোনো উন্নয়নের আমরা কিছু দেখতে। অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে এবং দুর্নীতির তদন্ত করতে হবে, তার দাবি তুলেই এই বিনোদ কলোনি এলাকায় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। এখন এই বিক্ষোভ দেখানোর পর প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে এই টাকি পৌরসভার বিনোদ কলোনি এলাকার বাসিন্দারা। টাকি থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।